আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ এবং আপনার দর্শকদের শুভেচ্ছা। বুলিং এর শিকার আত্মহত্যা করছে, এটা সর্বৈব মিথ্যা কথা, সর্বৈব মিথ্যা কথা। কারণ এরা একজনও বুলিং এর কারণে আত্মহত্যা করে। আপনি আমাকে বলেন, বুলিং এর শিকার হলে যারা আন্ডার এজ তারা আত্মহত্যা করতে পারে, তাও করবেন আজকাল। কারণ এদের যে মুখের ভাষা, জুলাই সন্ত্রাসীদের যে মুখের ভাষা, হাদির যে মুখের ভাষা, তারপর ওই যে মেয়েটার নাম ভুলে গেছি, তাদের যে মুখের ভাষা, আর যে মারা গেল এদের যে মুখের ভাষা খুব ভালো। যে যে মেয়েটা একজন বয়স্ক মায়ের মতো না, মায়ের বয়সী নারী কিভাবে পেটাইতে পারে প্রকাশ্যে এসে, সে বুঝি সাইবার বুলিং এ গিয়ে আত্মহত্যা করবে? এগুলো বাজে কথা। এমনকি তারা মেরে ফেলছে তার সহকারীরা, এমন হতে পারে জামাতারাই তাকে মেরে ফেলছে, এমন হতে পারে আইএসআই তাকে মেরে ফেলছে, বহুবিধ কারণ হতে পারে। আমরা বলতেছি না যে সে আত্মহত্যা করছে, এটাও আমরা নিশ্চিত না, তাকে হত্যা করছে সেটাও আমরা নিশ্চিত। আমরা কেবল ব্যাখ্যা করে করতে পারি মাত্র। কিন্তু যে ছেলেটা বা যে তরুণটা, কারণ এদের বুদ্ধিগত আমরা জানি তো, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সে বলে যে বাংলাদেশ থেকে ভারতের বাজেট যায়, এই বুদ্ধি আল্লাহ তো আমাদের জামালপুরের ভাষায় এদেরকে বলে বুদ্ধাল, মানে বেকুবকে মানে বুদ্ধি আল্লাহর জায়গায় বুদ্ধাল বলে ঠাট্টা করার জন্য মস্করা, এরা এরকম বুদ্ধাল। তো তাদের ওই যে শেষ কথাটা সত্য, তারা প্রতিশোধ নেবে, হয়তো পারে যে প্রতিশোধ নেওয়ার জন্য। যেমন হাদির ঘটনাকে ইস্যু করে বাংলাদেশের আহ আইন, বাংলাদেশে যারা সরকারে তারা বলেছে যে আওয়ামী লীগকে যেখানে ইচ্ছা সেখানে ধর্ম মামলা না থাকলেও, পৃথিবীর কোন সভ্য দেশ তো দূরের কথা, কোন অসভ্য দেশ এটা করে কিন্তু বলে না, মানে করে কিন্তু বলে না, অন্তত মুখে বলে না। অর্থাৎ শকুন মানে পচা মরা গলা খেলেও পাখাটা ঢেকে খায়, এরা না ঢেকে বলে ফেলেছে। কত অসভ্য, কত ইতর, কত বর্বর একটি শাসন ব্যবস্থা আমরা বাস করি। বলা হয়েছে মামলা না থাকলেও গ্রেপ্তার করতে হবে, করা হবে। তো এগুলো উসিলা বের করার জন্য তারা এগুলো বলেছে, সাইবার বুলিং এর সাথে করে। যে এগুলো কারা করলো এটাকে আপনাকে বলতে হবে কেন করলো, তাইলে আমরা বুঝতে পারবো আমরা কোথায় যাচ্ছি। যেমন ধরেন, আপনি বললেন যে মব সন্ত্রাস, যে এদের ধরে না, এদের ধরবে কেন? কারণ এদের তো পাঠানো হয়েছে, মাঠে নামানো হয়েছে এগুলো করতেই, তাই না? তাহলে ধরবে কেন? যদি মব সন্ত্রাস না চলে, তাহলে ডক্টর ইউনূসের মতো আদম ব্যাপারে কিভাবে ক্ষমতায় থাকবে? যদি মব সন্ত্রাস না চলে, তাহলে আন্ডার মেট্রিক বা মেট্রিক পাস গীতর ভারকী বা সরোর ভারকী বা সুয়ার ভারকী কিভাবে প্রধান উপদেষ্টা হবে? কিভাবে এনজিওর দোকানদার এবং এনজিওর দোকানদারদের বিবি সাহেবরা বা এনজিওর দোকানের স্টাফেরা কিভাবে মন্ত্রীর পদমর্যাদায় ক্ষমতা ভোগ করবে? আপনি বলেন। মব সন্ত্রাস না থাকলে তো এগুলো ভোগ করতে পারবে, তাই মব সন্ত্রাস করাবে, কারণ যাতে তারা ক্ষমতায় থাকে, তাই তারা ধরবে না। এবার আসেন যে আমরা তাহলে কোন দিকে যাচ্ছি। আমরা আমরা অনেকটা ওই যে কে যেন, আমি জানি না নামটা, কে যেন বলেছে টিভিতে এসে বলছে যে আমরা জাহান্নামের চৌরাস্তার দিকে যাইতেছি। অনেকটা ওইরকম। আমরা এখন বাংলাদেশ বর্তমানে জাহান্নামের চৌরাস্তা হয়ে গেছে। কেবল আমাদের জন্য না, আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে, শুধু তাদের জন্যই নয়, যারাই তথাকথিত জুলাই সন্ত্রাস আন্দোলন করেছে তাদের জন্য। আপনি তার প্রমাণ দেখতে পাচ্ছেন, আপনি তার প্রমাণ দেখতে পাচ্ছেন। দেবালয়ে আগুন লাগলে, সরি, নগরে আগুন লাগলে তো দেবালয়ে রক্ষা পাবে না, রক্ষা পাবে না, পাচ্ছে না, পাবেও না। তাই এগুলো তারা শিকার হবে। কখনো তারা নিজেরাই স্যাবোটাজ ঘটাবে, কখনো সত্যি সত্যি মারা যাবে, কখনো আত্মহত্যা করবে, এগুলো ঘটতে থাকবে। কারণ আপনি যখন একটি একটি সমাজকে আপনি ভয়ঙ্কর পরিবেশের মধ্যে ফেলে দিবেন, তখন আপনি যখন আপনার গ্রামে আগুন লাগাবেন, গ্রামে তো আপনার বাড়িটাও আছে, আপনার বাড়ি তো গ্রামের বাইরে না, তো ওই তাপটা তো আপনারও লাগবে। এই জন্য তারা ওই শিকার হবে। মানে আমরা 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 তারা মরবে পাপে, আমরা মরবো তাপে। তার জন্যই এই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিরা যেহেতু এখন ক্ষমতায়, তারা বিভিন্নভাবে চেষ্টা করবে বাংলাদেশকে কিভাবে, অলরেডি তারা ঘোষণায় দিয়েছে এই দেশটাকে জাকাতিস্তান বানাবে। কারণ তাদের প্রিয় দেশ আব্বাস এটা বিহারিস্তান। তো বাংলাদেশকে জাকাতিস্তান না বানিয়ে এরা ছাড়বে না, বাংলাদেশকে ধ্বংস না করে এরা ছাড়বে না। আমরা ওই দিকেই যাচ্ছি যেদিকে গেলে পাকিস্তান যেদিকে যাচ্ছে, আমাদের আমাদের গতিপথ সেম পাকিস্তানের মতো। আপনি দেখেন পাকিস্তানেও কি মোল্লা আর মিলিটারি রাজত্ব। বাংলাদেশে মিলিটারি বরাবরই ছিল, কখনো সবল কখনো দুর্বল, কিন্তু বিহাইন্ড দ্য স্ক্রিনে ছিল, স্ক্রিনে কম ছিল, বিহাইন্ড দ্য স্ক্রিনে বেশি ছিল। এখন তারা বিহাইন্ড দ্য স্ক্রিনে না, একেবারে আপনার ইন ফ্রন্ট অফ স্ক্রিনে চলে আসছে। আর মোল্লারা ছিল পর্দার আড়ালে। মোল্লারাও আগে সদকা খেয়ে লিল্লা খেয়ে দিন যাপিত করতো, তারাও এখন স্ক্রিনে চলে আসছে পাকিস্তানের মতো। তো পাকিস্তানের যে গতি, আমাদের ভবিষ্যৎ ওইদিকে। যদি বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচন না হয়, সর্ব মানে সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন না হয়, তাহলে আমাদের গন্তব্য ঠিক পাকিস্তানের মতো ওই মোল্লার মিলিটারির কবলে পড়লে যে যা হয়, দেশটা ভিখারিস্তানে পরিণত হবে। আমাদের দেশ ভিখারিস্তানের দিকে যাত্রাপথে আবদ্ধ আছে, জঙ্গিস্তানের দিকে। পাকিস্তান যেমন জঙ্গি ও সন্ত্রাস উৎপাদন রপ্তানি করতো, এই দেশও সেই কাজেই ব্যস্ত থাকবে। কিন্তু এরা জানে না যে এটা তার পাশে দুইটি প্রতিবেশী দেশ আছে, মানে বার্মা আর ভারত। এরা যে কি করবে, এটা পাকিস্তানের মতো তার সহজ আরামে জঙ্গিবাদ চর্চা করতে পারবে বলে আমার মনে হয় না। বাংলাদেশে একটা মানে শুধুমাত্র ভিখারিস্তান জঙ্গিস্তানই থাকবে না, এরা চাচ্ছে একটি যুদ্ধ, আমাদেরকে যুদ্ধ বিগ্রহ দুর্ভিক্ষের মুখোমুখি করাচ্ছে, আমরা ওইদিকে যাচ্ছি। দেশের আইন মন্ত্রণালয় আছে কি, আদৌ আছে কি? দেশের তো এখন তো মবের আইন চলে। এখন তো আইন বলতে কিছু না, আইন যদি চলতো, আইন মন্ত্রী থাকতো, দেশে আইন আদালত থাকতো, তাহলে আপনি ছাত্রলীগ কিভাবে নিষিদ্ধ করেন, আওয়ামী লীগ কিভাবে নিষিদ্ধ করেন, আপনি কিভাবে মব সন্ত্রাস চালান? আপনার তো সেই সুযোগ নাই। আপনি কিভাবে
যে আপনি মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন, আপনার উপদেষ্টাগিরি ছেড়ে দিয়েছেন, তারপরেও সেই বাড়ি ঘর দখল করে রাখছেন। আইন থাকলে এগুলো চলতো? আমাদের 2 শিশু উপদেষ্টা, আমাদের শিশু বাচ্চা কাচ্চা উপদেষ্টারা তাদের কয়েকদিন আগে মানে এরা এতই মোহ যে লাস্ট সেকেন্ড পর্যন্ত তাদের সরকারি সকল সুবিধা ভোগ করছে। এমনকি এখনো সেই বাড়ি ঘর ছাড়তেছেন, অর্থাৎ শ্বশুর বাড়ি খাবার বালুর স্তরে হাগা এত সুখ তারা ছাড়তেছেন। এই দেশে কি আইন আছে? আইন থাকলে এটা বাংলাদেশে যদি আইন থাকতো তাহলে একজন লোক তো আপনি পেতেন মুক্তিযুদ্ধের পক্ষের, যারা টিভি চ্যানেলে কথা বলতো একজন আপনি পাবেন। আমাকে একজন লোক দেখান। এমনকি জুলাই সন্ত্রাসীদের আন্দোলনে যারা সহকারী ছিল, সহযোগী ছিল, সমর্থন করেছিল, তাদেরকে এরা জেলে তুলতেছে। এবং আপনি আরেকটা দেখেছেন, দেশে যদি আইনই থাকতো তাহলে মাকে না পেয়ে কিশোর তার কিশোর ছেলেকে গ্রেপ্তার করে হ্যান্ডকাপ লাগায়? লাগায় না। আপনি দেখেন প্রথম আলো কি করেছিল 24-এর সেই জুলাই সন্ত্রাসী আন্দোলনের আগে, একজন 18 বছরে কয়েকদিন বাদ ছিল, তাকে হ্যান্ডকাপ পরানোর জন্য প্রথম আলো সহ বাংলাদেশের পত্রিকা মানবাধিকার গেল 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 শেষ হয়ে গেল চিৎকার করেছে। এখন দেখেন একটা কিশোরকে তার মাকে না পেয়ে তাকে যখন হ্যান্ডকাপ লাগায় প্রকাশন, তখন কিছু যায় আসে না। এই যে আরেকটা আজকে দেখেছেন যে তার বাবা যুবলীগ নাকি আওয়ামী লীগ করার কারণে তার 10 বছরের ছেলেকে মেরে ঝুলিয়ে রেখেছে। এখন আর কোনো সমস্যা নাই। এখন তাদের মানবতাও জাগ্রত হয় না, আসমানও কাঁপে না, জমিনও কাঁপে না, তত দূরের কথা তাদের হাত পাও কাঁপে না, তাদের বাড়ি ঘরের যে টেবিল চেয়ার তাও কাঁপে না, জড় পদার্থগুলো এখন আর কাঁপে না। সুতরাং এই যে অবস্থান চলতেছে, আপনি যেটা বলেন আইন আদালত আছে, আইন আদালত থাকলে দেশে অন্তত মিনিমাম যদি আইন আদালত থাকতো তাহলে এইরকম ভাবে মব ভায়োলেন্স করতে পারতো না, দেশে এরকম অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে পারতো না, যা ইচ্ছা তাই করতে পারতো না। এরা ইচ্ছা করে এই আইন আদালতকে নষ্ট করেছে, আর নামকেও আস্তে একজন আইন উপদেষ্টা রেখে দিয়েছে। মূলত দেশটা এখন মোল্লার মিলিটারি দখলে, তথা জামাত ইউনুস এবং মিলিটারির যে দখলে। বাংলাদেশের গণতন্ত্রের গ নাই, আইনের শাসনের সরেয়াও নাই, কোর্টের ক নাই। এই পাল্টাপাল্টি অরাজকতা চলতেই থাকবে এখানে। না, সবকিছুর একটা শেষ আছে। এটা সত্য যে আপনি যে প্রশ্নটা করলেন, এটা শেষ তো অবশ্যই আছে। বাংলাদেশের মানুষ 25 বছর পর পাকিস্তান ভেঙে ফেলেছে, 25 বছর লেগেছে। বাংলাদেশের মানুষের 9 মাস লাগছে যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করার জন্য। বাংলাদেশের মানুষ ধৈর্য যেমন ধরে, আবার যখন ক্ষুব্ধ হয় তখন 9 মাসে একটি দেশ স্বাধীন করে, তেমনি বাংলাদেশের মানুষ এটা বেশি দিন আর সহ্য করবে না। কারণ মানুষ এখন অস্থির হয়ে গেছে একেবারে সত্যি সত্যি, দল মত নির্বিশেষে। উপরে যতই বলুক, মানে এরপর উপরে এরা যতই মিষ্টি মিষ্টি কথা বলুক, আপনি যে কোনো, আমি বহু আগেও চ্যালেঞ্জ দিয়েছি, আবারও দিচ্ছি আপনার চ্যানেলের মাধ্যমে, বিএনপি নয়, আওয়ামী লীগ তো নয়, জামাতের লোক যিনি ব্যবসা করেন, পুরান ঢাকার হোক বা চিটাগাংয়ের হোক, একটা ব্যবসায়ী শুধু আপনার লাইভ এসে বলতে বলেন তার ব্যবসাটা ভালো আছে, আমি কোনো আনসার দিব না, আপনি কোনো আনসার দেওয়ার দরকার নাই। তিনি ভালো আছেন এই কথাটা বলার পরে জাস্ট 10 মিনিটের একটা সাক্ষাৎকার নেবেন, তারপরে সেটা শেয়ার মানে আপনার, তারপরে তারাকে বলবেন আপনি একটু অপেক্ষা করেন, 10 মিনিট পর আমরা কমেন্ট গুলো আপনাকে দেখাই, সেখানে উত্তর পেয়ে যাবে। আপনি উত্তর দিতে হবে না, আমাকে উত্তর দিতে হবে না। একটা জামাতের, একেবারে বললাম তো, ঢাকা শহর থেকে শুরু করে চিটাগাং থেকে শুরু করে অজপাড়াগার একটা ব্যবসায়ী বলুক তার ব্যবসা ভালো আছে। একজন, এই বাংলাদেশের কোটি কোটি মানুষ ব্যবসা করে, একজনও ভালো নেই, জামাতেরও ভালো নেই, বাস্তবতা এটা। সুতরাং মানুষ মানবে না, মানুষ বিদ্রোহ করবে, মানুষ রাস্তায় নেমে আসবে। হয়তো তারা অপেক্ষা করতেছে, কখনো তারা অপেক্ষা করতেছে কখন বড় ভাইয়া আসবে, তারেক রহমান আসবে। তিনি যদি 25 তারিখে আসেন তো আসলেন, না আসলে বাংলাদেশের মানুষ শেখ হাসিনার জন্য অপেক্ষা করতেছে, বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার জন্য, জননেত্রীর জন্য অপেক্ষা করতেছে। এটা বোঝা যায়। মানুষ এখন বুঝে গেছে যে এই বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের আইন আদালত শেখ হাসিনার হাতেই, আওয়ামী লীগের হাতেই বা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের হাতেই নিরাপদ। এটা প্রমাণ হয়ে গেছে, এই 16 মাসে প্রমাণ হয়ে গেছে। এখন যে কোনো সময় বিস্ফোরণ ঘটবে, মানুষ এটা মেনে নিবে না, মেনে নিতে পারে না। কতদিন ভাই, পেটে যদি ভাত না থাকে, আমার তো মায়ের আঁচল, বটবৃক্ষের ছায়া, প্রেমিকের সুমিষ্ট বয়ান কোনোটাই ভালো লাগবে না। তাহলে মায়ের আঁচল, বটবৃক্ষের ছায়া, প্রেমিকের ভাষণ যদি ভালো না লাগে, বা প্রেমিকার মিষ্টি মিষ্টি কথা যদি ভালো না লাগে, তাহলে ডক্টর ইউনূস আর জামাতের এই ধরনের ইতরামি ফাত্রামি, বজ্জাতি বদমাইশি, আবল তাবল কথা কয়দিন ভালো লাগবে মানুষের? অবশ্যই মানুষ বিদ্রোহ করবে, কোনো সন্দেহ নেই। জামাতের নেতারা শুনেন, কোনো মানুষকে যেমন কোনো ব্যক্তিকে যদি আপনি তার অর্থনৈতিক ও ব্যক্তি চরিত্র কেমন তা দেখতে চান, তাহলে তার হাতে নারী দিতে হবে, একজন নারীকে দিতে হবে, অথবা টাকা দিতে হবে। তারপরে না, মানে কোনো কিছু তাকে আমানত দিতে হবে, তারপরে এটা বোঝা যাবে যে তার ব্যক্তি চরিত্র এবং অর্থনৈতিক চরিত্র কি। তেমনি কোন দলকে ক্ষমতায় আসতে দিতে হবে, অথবা ক্ষমতার কাছাকাছি আসতে দিতে হবে, তাহলে তো আপনি তার চরিত্র বুঝতে পারবেন। এতদিন দেখেন নাই, কারণ তার অতটুকু সাংগঠনিক ক্ষমতা সক্ষমতা, অতটুকু শেল্টার তার ছিল না। এই যে শেল্টার আসতেছে আস্তে আস্তে, তারা প্রথমে বেহেস্তে নিয়ে যেতেছে, এখন হিন্দুদের বেহেস্ত নেয়, মানে মুসলমানদের তো নেই। আপনি শুধুমাত্র দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে তারা বেহেস্ত নিবে। তারা ক্ষমতায় যেহেতু কাছাকাছি মনে করতেছে, তারা ক্ষমতা চলে আসতেছে বা ক্ষমতার কাছাকাছি, আর আমরা জানি তারা এই মুহূর্তে ক্ষমতা ভোগ করতেছে। এটা আমার কথা না, এটা তারেক রহমানের কন্যা খালেদা জিয়ার নাতনি, বিএনপির চেয়ারপারসনের নাতনি বলেছেন যে এই সরকার ইউনূস জামাত নিয়ন্ত্রিত ইউনূস সরকার।
তো তারা তো এখন চাঁদা তুলবে, তারা কোথা থেকে চাঁদা নিচ্ছে না, দেখলো যে হাদিয়ার ব্যবসা আর কতদিন, মিডল ইস্ট থেকে জাকাত নেওয়ার কতদিন, চাঁদা তোলার ব্যবসা তো ভালো। আর বিএনপি কে, আওয়ামী লীগকে শাহী চাঁদাবাজ, বিএনপি কে ছেঁচড়া চাঁদাবাজ বলতেছে, এখন নিজেরাই মাঠে নেমে গেছে। ব্যবসা তো এটা খারাপ না, এটা মনে করেই তারা নামছে। পাবলিক তাদের চরিত্রটা দেখতেছে, দেখতে দেন, এদের এদের চরিত্র মানুষ দেখুক, যে এরা এরা কি 71-এ কি করেছে, ক্ষমতা পেলে কি করবে, তারা 16 মাসে তো দেখতেই আছে। একজন নারী আজকে বলেছে তো যে জামাতেরা যদি ক্ষমতা পায় তাহলে 71-এর মতো ঘর থেকে টেনে টেনে মেয়ে মানুষ নিয়ে যাবে। একজন নারী আজকে দেখলাম ভিডিওতে এসে, লাইভে এসে এগুলো বলতেছেন, এবং সেগুলো ঘটবে ক্ষমতায় আসতে যদি পারে। আসবে না তো নয়, তারা তো কোনোদিন ক্ষমতায় আসবে বলে আমি বিশ্বাস করি না। আমি অন্তত বিশ্বাস করতে চাই না বা পারি না যে জামাতকে কেউ ক্ষমতায় বসাতে। জামাত তার কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না, কারণ 3 থেকে 5% ভোট নিয়ে আপনি কিভাবে ক্ষমতায় আসবেন? যদিও তারা বলেছে, তাদের এক নেতা ডাক্তার মাসুদ নাকি ফাসুদ কি যেন বলেছে, মাসুদেরা তো আর ভালো হয় না, তো বলেছে যে যে কোনো মূল্যে ইলেকশনিং, মানে ইঞ্জিনিয়ারিং করে হলেও, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে হলেও তাদের ক্ষমতা যেতে হবে, এটা নাকি ইসলামে জায়েজ। তো এই ধরনের বাটপারি তো মানুষ জেনে গেছে। আবার একজন তো আজকে বলেই ফেলছে যে কোন একটা ভুয়া ব্যারিস্টার একটা আছে যে জামাতের টাকা আর সাবেক মেজরের মেয়েরে বিয়ে করছে, জামাতের টাকা বিদেশ থেকে নাকি ব্যারিস্টারি পড়তে গেছে, যদিও সে ব্যারিস্টার না, নামের আগে ব্যারিস্টার লেখে, তার নামে 420 মামলা করা যায়। কারণ আমি জানা, আমি তো নিজেকে ডক্টরেট লিখতে পারবো না, পারবো, আমি তো ডক্টরেট ডিগ্রি নেই, আমি কি ব্যারিস্টার লিখতে পারবো? নেই, তাহলে আমার 420 মামলা হইতে পারে তার নামে। কিন্তু এখন তো তারাই ক্ষমতা। সে তো আজকে বলেছে যে একমাত্র বেহেশতে যাইতে গেলে আপনাকে জামাত করতে হবে। আমরা আগে শুনেছি যে মুসলমানরা বেহেশতে যাবে, নবীকে মানতে হবে, আল্লাহকে মানতে হবে, এখন শুনতেছি যে জামাতের ভোট দিলে আপনি বেহেশতে যাবেন। অথচ জামাতের বাটপার গুলো টিভিতে এসে বলে না 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 না, তারা তো এই কথা বলে নাই, কিন্তু এখন কিন্তু সরাসরি বলতেছে, একেবারে সবাই বলতেছে যে বেহেশতে যাবে জামাত, ক্ষমতায় যদি আপনি ভোট দেন তাহলে আপনি বেহেশতে চলে যাবেন, আর জামাত না করে আপনার কোনো উপায় নেই। তো মানুষ এগুলো দেখতে দেন, কারণ এদের আসলে পাপের 16 কলা 71 একবার পূর্ণ হয়েছিল, 24-এ এসে তাদের পাপের 32 কলা পূর্ণ হয়েছে। এদের আসলে ওই যে কেরালাতে একটা, কোথায় যেন কেরালায় থাকাকালীন একটা গল্প পড়েছিলাম, সেখানে তাও কি খ্রিস্টানদের বই লেখা পড়েছিলাম, ওইখানে পড়েছিলাম যে আল্লাহ এইভাবে লেখা গল্পটা, যে আল্লাহরে নাকি জিজ্ঞেস করছে যে আল্লাহ, তুমি যখন কোনো জাতিরে ধ্বংস করতে চাও তখন তুমি কি করো? তুমি এত কয় না আমি তো, তুমি এগুলো ক্ষতি করো, কয় না আমি তো ক্ষতি করি না, কি করো তাইলে? আমি যখন কোনো জাতিকে ধ্বংস করতে চাই তখন তার আকলটা নিয়ে নেই, কলাপস করে দিই, আকল আর রাখি না, তখন নিজেরাই ধ্বংস হয়। তো জামাতের অবস্থাটা তাই, বুঝতে পারছেন? তো এদের একটু দেখতে দেন, আল্লাহ এদের আকল নিয়ে নিছে, তো এদের তো এখন ধ্বংস, কারণ এদের ধ্বংস অনিবার্য। কারণ এদের 71-এর ইতিহাস মানুষ ভুলে গিয়েছিল, এই 16 মাসে মানুষ সেটা বুঝে ফেলেছে এদের কি পরিণতি হবে। তো আল্লাহ তাদের ভাষাতেই বলি, ভাববাদীদের ভাষায়, যে আল্লাহ যখন কারো ধ্বংস করতে চায় তার তো নিজে হাতে কিছু করেন না, তার আকল তুলে নেবেন, তারপর নিজেই ধ্বংস হবে। সেই জন্য জামাতের আকল উঠে গেছে আর কি, একটু আধটু যাওয়া আকল ছিল, এগুলো শেষ হয়ে গেছে। এরা মনে করতেছে যে আমার তাদের ব্যাংকের স্টাফ আছে, পিছনে পাকিস্তান আছে, তারপর পাকিস্তানের পিছিয়ে তো পাকিস্তানের আব্বু জ্যাঠা খালুরা আছে, কিন্তু জানে না জনশক্তির উপরে কোনো শক্তি নাই, জনগণের উপরে কোনো শক্তি নাই, কোনো কাজেই খাটবে না। 71-ও তাদের 2 পরাশক্তি আব্বা জ্যাঠা ছিল, তারা টিকতে পারে নাই, এইবারও তারা টিকতে পারবে না। খুব শীঘ্রই এদের জনগণ বোঝার জন্য, জনগণকে বোঝার জন্য এদের এই অ্যাক্টিভিটিস এর দরকার ছিল। আগামীতে কোনোদিন এই জামাতের উপরে যখন যখন একটা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যখন তাদের প্রতিরোধ করবে, তখন মানুষ দেখবেন একবার নীরব থাকবে। অতীতে তাও কিছু বলতো, হে হে মৌলবী সাহেব, মৌলবী সাহেব, দেখেন না কত বদমাইশ, বলছে যে রাজাকার ঢেলাবা, রাজাকারকে জুতো মারবা, দাড়ি টুপি কেন? তুমি দাড়ি টুপি রেখে অপমান করতে পারবা? এখন এই যে এরকম মোসালা, আপনি এরকম মনে করেন আমি মোস রাখছি দেখে কোনো মোসালা বদমাইশ, খুনি, ধর্ষক, লম্পট বা চোর ডাকাতের আপনি ছবি তুলে পিটাইলেন, আর আমি যদি বলি এরকম মোসালার ছবি দিয়ে পিটাইলে, কেন আমার ইজ্জত যায়? কেন আমার ইজ্জত যাবে? মোসালার ইজ্জত কেন? যত আপনি যদি বলেন আমি ক্লিন শেপ, আমি একটা চশমাওয়ালা, তো এরকম একটা ছবির উপরে তুমি বেজ্জতি করতে পারো না, করলে সমস্যা কি? সেটা তো আপনি না, সেটা তো আরেকজন। দাড়ি টুপি থাকলে কি, দাড়ি টুপিতে হিন্দুরা আছে, দাড়ি টুপি তো, পাগড়ি তো আবু জাহেলও পড়তো, পাগড়ি তো আবু লাহাবও পড়তো, তাই না? তা দাড়ি টুপি থাকলে এত মৌলবিতে লাগে, আর এতই যদি লাগে তাহলে দাড়ি টুপি রেখে তা না করলেই হয়। যেমন তসলিমা নাসরিন একবার লিখেছিলেন যে যাহা বলিলে, যাহা প্রকাশ হইলে আপনি বেজ্জিত হবেন, তাহা আপনি না করলেই হয়, তাহলে তো আপনি বেজ্জিত হবেন না। তসলিমা নাসরিন একবার একটা কলাম লিখেছিল যে তুমি, আমি বললে যদি তোমার ইজ্জত যায় তাহলে ওটা না করতা, তখন চিন্তা করতা যখন কাজটা করেছিলা। মানে মৌলবীরা দাড়ি, এখন যদি আমরা বলি যে বলৎকারী মৌলবীরা তো আর আমাদের মতো কোট্টাই করে যায় না, আমাদের মতো জ্যাকেট পরে, তো তারা দাড়ি টুপি রেখে এই কামগুলো করে, দেখেন আমরা তাদেরও কিছু বলতে পারবো না, এগুলো তাদের অজুহাত। ধর্মকে তারা সবসময় ব্যবহার করতেছে, আমরা দেখেছি। কিন্তু বাংলাদেশের জনগণ দেখেন, ইউনূস সরকার থাকতেই, আর্মি থাকতেই গোলাম আজম, নিজামী, সাইদি, এদের উপরে কিন্তু জুতা মারতেছে। নারীরাও, নারীরাও আপনি দেখেছেন, হয়তো সংখ্যায় খুব কম। তাহলে এখনো যদি এরকম হয়, অর্থাৎ অর্থাৎ মাঘ মাসে যদি এত ঠান্ডা হয়, চৈত্র মাসে যদি এত ঠান্ডা হয়, তাহলে মাঘ মাসে কি হবে, কেমন ঠান্ডা পড়বে, সেটা তারা খুব শীঘ্রই আগামীতে দেখতে পারবে। 16 কলা পূর্ণ হইতে দেন। বাংলাদেশের জনগণ এত বোকা না। এরা যেমন ওই দোআঁশ মাটি একেবারে নরম, একেবারেই নরম, বেলে মাটির চেয়েও দোআঁশ মাটি নরম, হাত দিলেই ঢুকে যাবে। বালুর ভিতরেও হাত দিলে কিন্তু হাত ঢুকাইতে পারবেন না আপনি। দোআঁশ মাটিতে, পলি মাটিতে হাত দিলে কিন্তু একেবারে তো ঢুকে যাবে পুরো বডি। কিন্তু এই দোআঁশ মাটি কিন্তু আবার, বুঝতে পারছেন তো, শক্ত হয়ে যায়। এটাই কিন্তু আবার এঁটেল মাটি।